গল্পের নাম অশুভ কালো রাত্রি। আসুন গল্পটা শুরু করা যাক। গল্প। পাহাড়ি গ্রামের নাম ছিল আরণ্যক। চারপাশে ঘন জঙ্গল আর অন্ধকারে মোড়া এই গ্রাম যেন প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রহস্য আর ভয় নিয়ে দাঁড়িয়েছিল। সন্ধ্যা নামলে এখানকার রাস্তাগুলো যেন আরো নিস্তব্ধ হয়ে যেত। গ্রামের মানুষরা খুব একটা রাতে বাইরে বেরোতো না, কারণ লোকমুখে শোনা যেত রাত হলে জঙ্গলের ভেতর থেকে ভৌতিক আওয়াজ ভেসে আসে। গ্রামের মাঝখানে ছোট্ট একটা চায়ের দোকান ছিল। দোকানদার গণেশদা প্রায়ই গল্প শুনিয়ে সময় কাটাতো। একদিন সেখানে বসে থাকা গ্রামের যুবক অরুণ শুনল এক অদ্ভুত ঘটনা। গণেশদা বলল, তোমরা জানো 3 বছর আগে যে জমিদার বাড়িটা খালি হয়ে গেছে, সেখানে এখনো কেউ থাকতে পারেনি। কেউ এক রাতও সেখানে টিকে থাকতে পারে না। ওখানে নাকি ওটা এখনো জমিদার বাবুর প্রেতাত্মা পাহারা দেয়। অরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, প্রেতাত্মা মানে? কেউ দেখেছে? গণেশদা সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, দেখেছে বললে ভুল হবে, শুনেছে। গভীর রাতে ওখান থেকে কারো চিৎকার ভেসে আসে, কিন্তু সকালে গিয়ে দেখা যায় কেউ নেই। এমনকি পুলিশও সেখানে কিছু খুঁজে পায়নি। এখন কেউই বাড়ির কাছেও যায় না। অরুণ সাহসী ছেলে ছিল, তার মনে হলো এই রহস্যের জাল ছিন্ন করা দরকার। তাই সে ঠিক করলো একদিন রাতে সে জমিদার বাড়িতে গিয়ে এই ভৌতিক ঘটনা নিজের চোখে দেখবে। অরুণ পরদিন সন্ধ্যায় বন্ধু বিনয় আর রাকেশকে তার পরিকল্পনার কথা জানালো। তারা প্রথমে ভয় পিছিয়ে গেলেও শেষমেশ রাজি হলো। রাত 10টার সময় 3 জন টর্চ আর লাঠি নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িটা ছিল গ্রাম থেকে খানিকটা দূরে। চারপাশে বড় বড় গাছ আর জঙ্গল থেকে ভেসে আসা চিচি পোকার শব্দে বাতাস ভারী। জমিদার বাড়ির ফটক বড় আর পুরনো। লোহার গেটটা মরচে পড়ে একদম লাল হয়ে গেছে। সেটা ফেলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের গা ছমছম করে দিল। ভেতরে ঢুকে তারা দেখলো পুরো বাড়িটা ভাঙাচোরা। সিঁড়ি, বারান্দা আর পুরনো আসবাবপত্র সব ধুলোমাখা। কিন্তু একটা ব্যাপার তাদের নজর এড়ালো না, বাড়ির ড্রয়িং রুমে একটা মোমবাতি জ্বলছে। বিনয় বলল, কে এখানে মোমবাতি জ্বালাবে? এখানে তো কেউ থাকে না। অরুণ টর্চের আলো ফেলে মোমবাতির কাছে গিয়ে দেখতে পেল পাশে একটা চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, যদি বাঁচতে চাও তবে এখান থেকে পালাও। রাত 12টার পর আমি আমার ঘরে ফিরে আসি। তারা চিঠিটা পড়ার পরই যেন ভেতরের হাওয়া আরো ঠান্ডা হয়ে গেল। ঠিক সেই সময় ওপরের তলার ঘর থেকে একটা ভারী পায়ের শব্দ শোনা গেল। রাকেশ বলল, চলো এখান থেকে বেরোই। কিন্তু অরুণ বলল, আমরা যে সত্যি খুঁজতে এসেছি সেটা না পেয়ে ফিরে যাব না। কেউ তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, আমাদের সাহস হারালে চলবে না। তারা উপরের তলায় যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। প্রতিটা ধাপ যেন গা ছমছম করা ঠান্ডায় ভরা। দরজাটা খুলতেই তারা দেখলো একটা কালো ছায়া জানালার কাছে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে সেই ছায়া তাদের দিকে ঘুরে তাকালো। সেই চোখের চাহনি ছিল ভয়ঙ্কর। 2 লাল জ্বলজ্বলে আলো যেন তাদের প্রাণ শুষে নিচ্ছে। অরুণ, বিনয় আর রাকেশ যেন জমে গিয়েছিল। লাল জ্বলজ্বলে চোখের সেই ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। পায়ের শব্দগুলো ক্রমে ভারী হয়ে উঠছিল, আর ঘরের ভেতর বাতাসের চাপ যেন আরো তীব্র হয়ে উঠল। বিনয় কাপা গলায় ফিসফিস করে বলল, অরুণ, এটা মানুষ নয়, আমাদের এখনই বেরোতে হবে। কিন্তু অরুণ টর্চের আলোর সোজা ছায়ার মুখে ফেলল। ঠিক তখনই একটা তীব্র আওয়াজ ঘরের ভেতর প্রতিধ্বনিত হলো, যেন কেউ কানে সাইরেন বাজিয়ে দিল। সেই ছায়াটা মুহূর্তের মধ্যে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল। রাকেশ এক পা পিছিয়ে চিৎকার করে বলল, এটা আমাদের ছেড়ে দেবে না, পালাও। তারা 3 জন দৌড় শুরু করলো। কিন্তু যতই তারা দৌড়াচ্ছিল ততই তাদের মনে হচ্ছিল তারা আরো গভীর অন্ধকারে ঢুকে পড়ছে। নিচের তলায় নামতে গিয়ে তারা দেখলো জমিদার বাড়ির দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেছে। বাইরে যাওয়ার সমস্ত রাস্তা যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে। তাদের 3 জনের মধ্যে অরুণ ছিল সবচেয়ে সাহসী। সে দরজার দিকে লাথি মেরে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই দরজা ভাঙা যাচ্ছিল না। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা শীতল কণ্ঠ শোনা গেল, তোমরা এখান থেকে বাঁচতে পারবে না। তারা তাকিয়ে দেখলো
মেঝের ওপর অন্ধকার থেকে একটা বৃদ্ধ লোকের ছায়া গড়ে উঠছে। লোকটার মুখটা অস্পষ্ট, কিন্তু তার চোখের গভীর চাহনিতে তারা জমে গেল। বৃদ্ধ লোকটি বলল, তোমরা জানো না আমি কে? আমি জমিদার হরিচরণ রায়। এই বাড়ি আমার, আর আমার আত্মা আজও এখানে বন্দী। কেউ আমার শান্তি নষ্ট করলে তার প্রাণ এখানে আটকে থাকবে। তোমাদেরও। অরুণ সাহস জোগাতে চেষ্টা করল। সে বলল, তুমি এখানে কেন আটকে আছো? আমরা কিছু জানি না, আমাদের ছেড়ে দাও। বৃদ্ধ লোকটি হাসল। তার হাসির শব্দ যেন দেয়ালের ভেতর প্রতিধ্বনিত হলো। তারপর বলল, তোমরা জানতে চেয়েছ, তাই সত্যি শুনবে। এই জমিদার বাড়ির নিচে আছে এক অভিশপ্ত সম্পদ, যেটা আমাকে মৃত্যুর পরও বেঁধে রেখেছে। যতক্ষণ সেটা মুক্তি না পাবে, কেউ এখানে শান্তি পাবে না। কিন্তু কেউ সেই সম্পদ নিতে চাইলে তাকে মৃত্যু বরণ করতে হবে। অরুণ ভাবল, সত্যিটা খুঁজে বের করতেই হবে। সে বৃদ্ধ ছায়াটিকে জিজ্ঞেস করল, আমরা যদি তোমার সেই অভিশপ্ত সম্পদ উদ্ধার করি, তাহলে কি তুমি আমাদের ছেড়ে দেবে? বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তোমরা যদি সাহস দেখাও, তবে আমি তোমাদের ছেড়ে দেব। কিন্তু মনে রেখো, সেই পথ মৃত্যুতে মোড়া। ছায়াটি তাদের মেঝেতে একটা পুরনো মানচিত্রের মতো দাগ এঁকে দেখালো। সেটি জমিদার বাড়ির নিচের গোপন কক্ষের রাস্তা। অরুণ দৃঢ় স্বরে বলল, আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের কথা রাখতে হবে। বৃদ্ধ লোকটি আবারও হাসল। তারপর তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনজন একটা পুরনো সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। পুরো জায়গাটা ছিল মাটির ভেতর অন্ধকারে ঢাকা। বাতাসটা যেন একেবারে ভারী হয়ে উঠছিল, আর মাঝে মাঝে অদ্ভুত সোদা গন্ধ ভেসে আসছিল। তারা নিচে পৌঁছে দেখল একটা বিশাল লোহার দরজা। দরজার গায়ে পুরনো লিপি খোদাই করা। সেখানে লেখা ছিল, যে এই দরজা খুলবে সে মৃত্যুকে আলিঙ্গন করবে। বিনয় বলল, এটা ঠিক হচ্ছে না, আমরা বাড়াবাড়ি করছি। কিন্তু অরুণ বলল, তুমি যদি ভয় পাও, তবে ফিরে যাও, আমি এটা শেষ করব। অরুণ দরজাটা ঠেলে খুলতে গেল, কিন্তু তখনই দরজার ভেতর থেকে একটা শীতল হাত বেরিয়ে এল এবং তার হাতে আঁকড়ে ধরল। সে চিৎকার করে বলল, বিনয়, রাকেশ, আমাকে সাহায্য কর। তারা দুজন দৌড়ে এসে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু দরজার ভেতর থেকে একটা গাঢ় অন্ধকার বেরিয়ে পুরো ঘরটা ঢেকে দিল। দরজার ভেতর থেকে বেরিয়ে আসা শীতল হাত অরুণকে ধরে টানতে শুরু করলো। বিনয় আর রাকেশ প্রাণপণ চেষ্টা করছিল তাকে ছাড়ানোর, কিন্তু সেই হাত যেন কোনো দানবের শক্তি নিয়ে তাদের সকলকে টেনে নিচ্ছিল। হঠাৎ দরজার ওপার থেকে ভয়ঙ্কর একটা গর্জন শোনা গেল। সেই শব্দে চারপাশের বাতাস যেন কেঁপে উঠল। বিনয়ের মনে হলো কেউ তাদের দিকে তাকিয়ে আছে। রাকেশ আতঙ্কে চিৎকার করে বলল, এটা মানুষ নয়, এটা কোনো অভিশপ্ত আত্মা। অরুণ বাধ্য হয়ে নিজের কাছে থাকা লাঠি দিয়ে সেই হাতটাকে আঘাত করল। আঘাত লাগতেই হাতটা মিলিয়ে গেল, কিন্তু দরজার ভেতর থেকে এক শীতল কণ্ঠ ভেসে এল, তোমরা আমাকে মুক্ত করতে এসেছো, কিন্তু আমার শর্তে। ভুল করো না। তারা বুঝতে পারল এই দরজার ওপাশে রয়েছে এমন কিছু যা তাদের ধারণার বাইরে। তারা তিনজন সাহস সঞ্চয় করে দরজাটা ঠেলে খুলল। দরজার ওপাশে ছিল একটা ছোট ঘর। ঘরটার মাঝখানে একটা পাথরের বেদি, আর তার ওপরে একটা পুরনো কফিন রাখা। কফিনের গায়ে লেখা ছিল, এই সম্পদ স্পর্শ করো না, নইলে মৃত্যুর ছায়া তোমার পিছু ছাড়বে না। অরুণ বলল, এই কফিনের মধ্যে নিশ্চয় সেই অভিশপ্ত সম্পদ, কিন্তু এটা খুলবো কিভাবে? বিনয় ততক্ষণে আতঙ্কে কাঁপছিল। সে বলল, আমরা যদি এটা খুলি, তাহলে আমরা মরে যাব। অরুণ, এখানে আর কোনো আশা নেই, ফিরে চলো। কিন্তু অরুণ দৃঢ়ভাবে বলল, যদি সত্যি এই সম্পদ জমিদারের আত্মাকে মুক্ত করতে পারে, তাহলে এটা খুলতে হবে। আমরা একবার যখন এখানে এসেছি, তখন পিছু হটলে চলবে না। অরুণ কফিনের ঢাকনাটা তুলল। ঢাকনার নিচে তারা যা দেখল, তাতে তাদের রক্ত জমে গেল। কফিনের ভেতরে ছিল একটা পুরনো সোনার মূর্তি, কিন্তু সেই মূর্তির চোখ দুটো ছিল রক্ত লাল, যেন সেটা জীবন্ত। ঠিক তখনই ঘরের ভেতর একটা শীতল বাতাস বইতে শুরু করলো। পাথরের দেয়াল থেকে ফাটল ধরতে লাগলো। মূর্তির সামনে একটা ছায়ামূর্তি গড়ে উঠল। সেই মূর্তি ছিল জমিদার হরিচরণ রায়ের।
সে বলল, তোমরা আমার সম্পদ স্পর্শ করেছ, এখন তোমাদের শাস্তি ভোগ করতে হবে। আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি না, তোমরাও মুক্তি পাবে না। মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ঘরের চারপাশে যেন অন্ধকার আরো গভীর হয়ে গেল। বিনয় আতঙ্কের পেছনে হটতে গিয়ে পড়ে গেল। রাকেশ ভয়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। অরুণ দাঁড়িয়ে রইল। সে দীর্ঘস্বরে বলল, তোমার সম্পদ আমরা চুরি করতে আসিনি, আমরা জানতে চাই কিভাবে তোমার অভিশাপ ঘোচানো যায়। জমিদারের আত্মা থেমে গেল। সে বলল, আমার মুক্তি সহজ নয়। এই সোনার মূর্তি আমার লোভের প্রতীক। জীবদ্দশায় আমি এই মূর্তির জন্য অনেক নিরীহ মানুষের প্রাণ নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই মূর্তি আগুনে পুড়ে ছাই না হয়, ততক্ষণ আমার আত্মা শান্তি পাবে না। কিন্তু তোমরা যদি এটা পোড়ানোর চেষ্টা কর, তোমাদেরও মৃত্যু হবে। পছন্দ তোমাদের। অরুণ বুঝল, তাদের সামনে দুইটা পথ, অভিশপ্ত মূর্তিটা ধ্বংস করা অথবা পালানোর চেষ্টা করা। কিন্তু মূর্তিটা ধ্বংস করা মানে নিজের জীবন বিপন্ন করা। সে বন্ধুর দিকে তাকালো, বলল, তোমরা যদি ভয় পাও, চলে যাও, কিন্তু আমি এটা শেষ করব। কোনো অন্যায় সম্পদ কারোর শান্তি কেড়ে নিতে পারে না। রাকেশ আর বিনয় সাহস করে বলল, আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গে শেষ করব। অরুণ তার টর্চের আলো দিয়ে মূর্তিটাকে ধরে নিয়ে ঘরের একপাশে থাকার একটা চুল্লির কাছে রাখল। কিন্তু মূর্তিটা ততক্ষণে ভারী হয়ে উঠছিল, আর তার গায়ে আগুন জ্বালানোর চেষ্টা করতেই ঘরের ভেতর অন্ধকারের দানবীয় ছায়াগুলো তাদের আক্রমণ করতে শুরু করলো। তারা কি পারবে জমিদারের আত্মাকে মুক্ত করতে, নাকি অভিশাপের শিকার হয়ে চিরদিনের জন্য জমিদার বাড়িতে আটকে পড়বে? অরুণ, রাকেশ আর বিনয় চুল্লির কাছে দাঁড়িয়ে মূর্তিটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। চারপাশের অন্ধকার দানবীয় ছায়াগুলো তাদের ঘিরে ফেলেছিল। প্রতিবার তারা মূর্তিটা আগুনে দেওয়ার চেষ্টা করলেই সেই ছায়াগুলো আরো শক্তিশালী হয়ে উঠছিল। মূর্তিটা ভারী হয়ে গিয়েছিল এবং যেন একটা অদৃশ্য শক্তি তাদের আঘাত করতে শুরু করেছিল। রাকেশ চিৎকার করে বলল, অরুণ, এটা সম্ভব নয়, আমরা মরতে যাচ্ছি, এর মূর্তি পুড়বে না। অরুণ দৃঢ় কণ্ঠে বলল, আমরা চেষ্টা না করলে এই অভিশাপ কখনো ঘুচবে না। সাহস করো, আমরা একসঙ্গে পারবো। বিনয় পেছনে দাঁড়িয়ে ছিল, কিন্তু তার চোখে অরুণের সাহস দেখে মনে হলো ভয়ের চেয়ে বন্ধুত্ব বড়। সে বলল, চেষ্টা করতে গেলে আমরা যদি মরেও যাই, তবু এটা শেষ করতেই হবে। অরুণ লাঠি দিয়ে মূর্তিটাকে চুল্লির ভেতরে ঠেলে দিল। আগুনের তীব্র শিখা মুহূর্তেই মূর্তিটাকে ঘিরে ধরল। ঠিক তখনই চারপাশ থেকে একটা কর্কশ চিৎকার শোনা গেল। জমিদারের আত্মা যেন যন্ত্রণায় চিৎকার করছে। মূর্তিটা ধীরে ধীরে আগুনে গলতে শুরু করলো। সেই গলিত সোনার ধারা যেন আগুনের মধ্যে জ্বলজ্বল করছিল। ঠিক তখনই ঘরের ছায়াগুলো একে একে অদৃশ্য হতে শুরু করলো। জমিদারের আত্মা তাদের সামনে আবারও আবির্ভূত হলো। এবার তার চোখের লাল জ্বলজ্বল করা আলোটা নিভে গিয়েছিল। সে শান্ত গলায় বলল, তোমরা অসম্ভবকে সম্ভব করেছ। আমার লোভের প্রতীক আজ ধ্বংস হলো। তোমাদের সাহসের জন্য আমার আত্মা আজ মুক্ত। তোমাদের আশীর্বাদ করি। তারপর জমিদারের ছায়াটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। ঘরের ভারী অন্ধকার আলোর দিকে পাল্টে গেল। দরজাগুলো খুলে গেল, আর তারা বুঝল যে জমিদারের অভিশাপ চিরতরে শেষ হয়েছে। তারা তিনজন বাড়ি থেকে বেরিয়ে এলো। ভোরের আলো ততক্ষণে পাহাড়ি গ্রামকে আলো দিয়ে ভরিয়ে তুলছিল। তিনজনই ক্লান্ত, কিন্তু যেন এক নতুন জীবনের স্বাদ পেল। গ্রামে ফিরে গিয়ে তারা গণেশদাকে পুরো ঘটনার কথা জানালো। গণেশদা অবাক হয়ে বলল, জমিদারের বাড়ি আজ থেকে মুক্ত। তোমরা যা করলে তা আগে কেউ কখনো করার সাহস দেখায়নি। অরুণ হাসলো, বলল, শুধু সাহস নয়, বন্ধুদের পাশে থাকা দরকার। একা এটা করা সম্ভব ছিল না। তাদের এই সাহসিকতার গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। জমিদারের বাড়ি আর ভয়ের জায়গা রইল না। আজও সেই গল্প গ্রামে লোকেরা বলে, আর সেই সাহসিকতার জন্য অরুণ, রাকেশ আর বিনয়ের নাম স্মরণ করে। গল্পটি এখানেই শেষ। গল্পটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অন করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে।